হন্টিং অ্যাডেলাইন চ্যাপ্টার 11 দ্য ম্যানিপুলেটর। দায়া সবসময় বলতো নানি অদ্ভুত, কিন্তু এখন মনে হচ্ছে আসলে ওনার মাই ছিল অদ্ভুত। ডায়েরি খুলে পড়ছি, ওনার লেখা একের পর এক চোখের সামনে ভাসছে। আমি বসে আছি সেই একই দোলনার চেয়ারে যেখানে গিগি বসে ডায়েরি লিখত, আর ওর স্টকার সেটা দেখে চোখের সুখ নিত। সে দেখত আর গিগিও সেটা উপভোগ করত। শুনে তো অবাকই লাগছে। হঠাৎ বইটা বন্ধ করে পায়ের সামনে ছোট টুলটায় বইটা ছুঁড়ে ফেললাম। ভারী বইটার ধাক্কায় টুলটা দুলে উঠল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। কপালের মাঝখানে চেপে ধরা হাত দিয়ে মাথা ব্যথা দূর করার চেষ্টা করলাম। কি ভাবছিল ও? কোনো অচেনা লোককে নিজের দিকে তাকিয়ে থাকতে দেয়া, তাকে নিজের বাড়িতে ঢুকতে দেয়া, এমনকি ছুঁতেও দেওয়া, এগুলো কি স্বাভাবিক? একেবারে পাগলামি। আর সবচেয়ে পাগলামি হচ্ছে এই যে রাতে আমি এই ডায়েরি খুঁজে পেলাম, সেই রাতেই একটা স্টকার আমাকে খুঁজে বের করলো। এর মানে কি সেটা ভাবতেই চাই না। বাইরে হাওয়া বইছে, জানালার কাচ কেঁপে উঠছে, মেঘে ঢাকা আকাশ। সিয়াটলের এই বৃষ্টি আর মেঘের খেলা যেন ব্রণের দাগের মতো লেগেই আছে। যখনই মনে হয় রোদ উঠবে, তখনই হঠাৎ মেঘ এসে বৃষ্টি নামিয়ে দেবে। ওকে, জঘন্য এডি। অভিজাত কিচেন থেকে একটা শব্দ এলো আর আমি প্রায় লাফিয়ে উঠলাম। বুক ধক ধক করতে করতে দৃষ্টি ফেরালাম সেই দিকে, কিন্তু কিছুই চোখে পড়ল না। কেউ আছো? আমি ডাকলাম, কিন্তু কোনো উত্তর এলো না। শ্বাস স্বাভাবিক করার চেষ্টা করছিলাম, তখনই চোখের কোণ দিয়ে একটা নড়াচড়া লক্ষ্য করলাম জানালার বাইরে। হঠাৎ মুখ ঘুরিয়ে তাকালাম। প্রায় অন্ধকার, শুধু জানালার বাইরে থেকে আসা চাঁদের আলো আর দরজার সামনে একটি মাত্র বাতি জ্বলছে। আবার একটা নড়াচড়া। আমি প্রায় কাচের সাথে নাক ঠেকিয়ে তাকিয়ে রইলাম। একজন মানুষ দুটো বড় গাছের পাক থেকে বেরিয়ে আসছে, আমার বাড়ির দিকে এগিয়ে আসছে। চোখ কুঁচকে স্পষ্ট দেখতে চেষ্টা করলাম। ও আবার এসেছে। 2 রাতের জন্য কোনো খোঁজ ছিল না, আর আজ আবার সে হারামজাদা ফিরে এসেছে। হাত ধীরে ধীরে পাশে থাকা টেবিল থেকে মাংস কাটার ছুরি তুলে নিলাম, যেটা ও প্রথমবার বাড়িতে ঢুকে যাওয়ার পর থেকে সবসময় সাথে রাখছি। সিকিউরিটি ক্যামেরা কোনো কাজে দেয়নি। ও চলে যাওয়ার পরে দেখলাম ক্যামেরায় ওর কোনো ছবি নেই। দায়া যখন এগুলো চেক করছিল, ওর মুখ শুকিয়ে গিয়েছিল। ও বলল, লোকটা ক্যামেরার ফিড হ্যাক করে এমনভাবে কাটাছাড়া করেছে যেন কিছুই ধরা না পড়ে। দায়া টেকনোলজি বুঝে বলে এটা ধরতে পেরেছিল। এই লোকটা শুধু হিংস্র না, বিপজ্জনকও। ছুরিটা শক্ত করে কোলে ধরে রাখলাম। ও যত কাছে আসছে, বুকের ভেতর ধুকপুকানি বাড়ছে। আমি দাঁড়িয়ে জানালার কাছে চলে গেলাম। জানি না কি করছি। ও কি উস্কাচ্ছি, চ্যালেঞ্জ দিচ্ছি আমি আবার ঢুকতে? যদি ঢুকে পড়ে, তখন আত্মরক্ষার জন্য আমি কিছু করতে পারবো। লোকটা 20 ফুট দূরে দাঁড়ালো, হুড দিয়ে মুখ ঢেকে রেখেছে। ও দাঁত মুখে কিছু একটা বের করলো, লাইটার জ্বালালো। তাতে ওর তীক্ষ্ণ ছোয়াল আর ঠোঁটে সিগারেটের আগুনের আলোর রেখা দেখা গেল। ও তাকিয়ে রইল, আমিও তাকিয়ে রইলাম। একটা মুহূর্তের জন্য ফোনে হাত দিলাম। যখন হাত কেটে নেওয়া সেই বাক্স পাঠিয়েছিল, তখন পুলিশে ফোন করতে মানা করেছিল, কিন্তু এখন তো ওর কথা মতো না চলার সময়। ফোন আনলক করার জন্য নিচে তাকালাম, আবার উপরে তাকাতে হাত থমকে গেল। চাঁদের আলোয় ওর অবয়ব স্পষ্ট, আর আমি দেখি ধীরে ধীরে মাথা না করে ও আমাকে সাবধান করছে। ভেতরের দিকে তাকালাম, দরজা বন্ধ, কিন্তু ও প্রমাণ করেছে ও সব বোকামি। হিসাব করতে লাগলাম, দরজা ভাঙতে আর আমার কাছে পৌঁছাতে ওর কত সময় লাগবে। 30 সেকেন্ড। এই সময়ে 911-এ কল করে বলা যাবে কেউ আমাকে আক্রমণ করতে আসছে, কিন্তু পুলিশ আসতে আধ ঘন্টা লেগে যাবে। মনে হয় ও আমার ভাবনাগুলো পড়ে ফেললো। ধীরে ধীরে কাছে আসছে, সিগারেট টানতে টানতে। এটা কি আমাকে চ্যালেঞ্জ করছে? রাগে পুরো শরীর কেঁপে উঠল। কি মনে করে ও নিজেকে? গলা নিচু করে ফোঁস করতে করতে দরজার দিকে হাঁটলাম। দরজা খুলে দিলাম। ও মাথা ঘুরিয়ে তাকালো। এক মুহূর্তের জন্য দৌড়ে পালিয়ে যেতে ইচ্ছে করছিল, কিন্তু নিজেকে শক্ত করলাম। রাগে ফুটতে ফুটতে সিঁড়ি দিয়ে নেমে ওর দিকে এগিয়ে গেলাম।
এই হারামজাদা, এখান থেকে চলে যা, না হলে পুলিশে ফোন করব। ভবিষ্যতে ঈশ্বরকে জিজ্ঞাসা করব কেন আমাকে এমন বানালেন। কিন্তু এখন 2 হাত ওর বুকে ঠেকে দিলাম। হুডির নিচে ওর মাংসল গরম টের পেলাম, কিন্তু মনেই নিলাম না। ও 1 ইঞ্চিও নড়ল না, কিছু বললও না, কোনো প্রতিক্রিয়া নেই। আমি গরুর মতো রেগে ফুঁসতে ফুঁসতে তাকিয়ে রইলাম। মুখের অর্ধেক দেখা যাচ্ছে, কিন্তু চোখে চোখ পড়ার অনুভূতি জ্বলতে লাগলো। তুমি কি চাও আমার থেকে? ফিসফিস করে বললাম। হাত মুঠো করে কম্পন আটকানোর চেষ্টা করলাম। রাগ, ভয় আর অজানা এক অনুভূতিতে পুরো শরীর কাঁপছে। ও কিছু বলল না, শুধু ধীরে ধীরে ঠোঁটের কোণে একটা পাপময় হাসি ফুটিয়ে তুলল। ধীরে ধীরে ওর জিভ বেরিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে নিল। চোখের সামনে স্পষ্ট সেই দৃশ্য, প্রাণবন্ত, হিংস্র, ভয়ঙ্কর। বুকের ভেতর হার্ট গলায় উঠে গেল। গিলে নিলাম। মুখ খুলে কিছু বলতে যাব, ঠিক তখন ও 1 পা পেছনে গেল। বুঝলাম ও আমাকে দেখছে। তারপর ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলো। এইভাবে, কোনো কথা নয়, কোনো ব্যাখ্যা নয়, কোনো পাগলের মতো প্রেমের কথা নয়, কিছুই নয়। আমি দাঁড়িয়ে রইলাম। দেখলাম ওর হেঁটে চলে যাওয়া, যেন নরকের কোনো দরজা দিয়ে ঢুকে গেল। ভাবতে লাগলাম, আমি কি পাগল হয়ে যাচ্ছি? সব কল্পনা করছি? তবে আমি তো আসলে একজন সাইকোপ্যাথের মুখোমুখি হয়েছিলাম। যে লোকের কাটা হাতের বাক্স পাঠিয়েছিল তার সামনেই গিয়ে দাঁড়িয়েছিলাম, আর সে কিছুই করেনি, শুধু ঠোঁট ছেটে গেছে, যেন আমাকে খেয়ে ফেলতে চায়। ও না, যদি কোনো নতুন সিরিয়াল কিলার আমাকে স্টক করে। ভয়ে দৌড়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। তখন দেখি দোলনার চেয়ারের পাশে পায়ের সামনের টুলের কাছে ছুরিটা পড়ে আছে। ও ঈশ্বর! আমি এক সাইকোর সাথে মুখোমুখি হলাম, অথচ ছুরিটা সাথে নিতে যেতে ভুলে গেলাম। ঈশ্বর, কেন আমাকে এমন বানিয়েছেন? পরের জন্মে এমন ভুল করো না প্লিজ। পাণ্ডুলিপি শেষ করে এডিটের কাছে পাঠানোর পর নিজের জন্য আমি একটা ভালো খুনের তদন্ত নিয়ে বসেছি। দায়া পিডির ডাটাবেস থেকে আরও কিছু নোট পাঠিয়েছে। মিনিটে মিনিটে আরও ইমেল আসছে নতুন তথ্য নিয়ে, বেশিরভাগই হাতে লেখা রিপোর্ট। লেখাগুলো এত খারাপ যে পড়াই যায় না। ক্রাইম সিন সঠিকভাবে হ্যান্ডেল না হওয়ায় আমাদের কাছে আসলে কিছুই নেই। আমার প্রপিতামহ এক রিপোর্টে উল্লেখ করেছিলেন, গিগি মৃত্যুর কয়েক মাস আগে থেকে সে অদ্ভুত আচরণ করছিল। সে দূরে দূরে থাকতো, কথা কম বলতো, ভয় পেত, নানার সাথে রেগে যেত, এবং তাকে স্কুল থেকে কয়েকবার দেরিতে নিয়ে আসতো কোনো ব্যাখ্যা না দিয়ে। স্বামীর সাথেও বিষয়টা নিয়ে সে এমন কথা বলতো না, যার ফলে তাদের মধ্যে বেশ কিছু ঝগড়া হতো। রিপোর্টে স্বামী স্বীকার করেছেন গত 2 বছর ধরে তাদের সম্পর্ক খারাপের দিকে যাচ্ছিল। তিনি জিজিকে অনুরোধ করেছিলেন তার আচরণ কেন বদলে গেছে সেটা জানতে, কিন্তু সে বলেছিল কিছুই হয়নি। আমি ঘন্টার পর ঘন্টা ধরে গিগির ডায়েরির পাল্টা উল্টাচ্ছি, তার লেখা প্রতিটি লাইনের মধ্যে লুকানো মানে খুঁজছি। সেই এন্ট্রিগুলো খুঁজছি যেখানে সে ভয় এবং অস্বস্তির কথা জানিয়েছে, কিন্তু যা কিছু তাকে ভয় পাইয়ে দিয়েছিল তা এতটাই ভয়ঙ্কর ছিল যে সে কথাগুলো লিখতেও পারেনি। মনে হয় এই জার্নালগুলো যদি তার মৃত্যুর তদন্তের সময় পাওয়া যেত, তাহলে হয়তো আমি এগুলো পড়তে পারতাম না, কিন্তু হয়তো তখন তার মামলাটি সমাধান হয়ে যেত। আমি দীর্ঘ শ্বাস ফেলি এবং হাত দিয়ে চুলে আঙ্গুল চালাই। অনেকক্ষণ ঝুঁকে বসে থাকার কারণে কাঁধে ব্যথা শুরু হয়েছে, আর চোখে অক্ষরগুলো ঝাপসা লাগছে। মাথার পাশে ব্যথা শুরু হয়েছে, দৃষ্টি আরও ঝাপসা হয়ে যাচ্ছে, আর আমি কিছু দেখতে বা ভাবতে পারছি না। আমি রকিং চেয়ারে হেলে বসে জানালার দিকে তাকাই। আমার দম বন্ধ হয়ে আসা চিৎকার ঘরের বাতাস কেটে বেরিয়ে যায় যখন দেখি স্টোকার আবার এসেছে, একই জায়গায় দাঁড়িয়ে। তার সে বিরক্তিকর সিগারেট ফুঁকছে। 3 দিন হয়েছে তাকে শেষবার সামনাসামনি বলার পর, আর তখন থেকে আমি সজাগ অবস্থায় আছি। অপেক্ষা করছি কখন সে আবার ভেতরে ঢুকবে, আর এবার হয়তো ঘুমের মধ্যে আমার ঘরে ঢুকে পড়বে। হৃদয় দম বন্ধ করে ঢাক ঢাক করে লাফাচ্ছে, পেটে গরম একটা শিহরণ ছড়িয়ে পড়ছে, আর মুখ শুকিয়ে আসছে। সেই শিহরণ ধীরে ধীরে থাইয়ের মাঝে নেমে যাচ্ছে। আমি চেয়ারে দম আটকানো অবস্থায় বসে আছি। ভয় এবং অদ্ভুত উত্তেজনার মিশ্র অনুভূতিতে শ্বাস বন্ধ হয়ে আসছে। লজ্জায় গাল গরম হয়ে যাচ্ছে, কিন্তু অনুভূতিটা যাচ্ছে না।
আমার পর্দা টেনে দেওয়া উচিত, নিজের জন্য ভালো হবে। আমাদের দুজনের এই নীরব যুদ্ধ থেকে নিজেকে সরিয়ে নেওয়া ভালো। কিন্তু কোনো এক অজানা কারণে আমি নড়তে পারছি না, ফোন তুলে পুলিশকে কল করতেও পারছি না। যে কোনো বুদ্ধিমান মানুষের যা করা উচিত আমি কিছুই করতে পারছি না। এমনকি এই ঘর সেসব আত্মা দ্বারা আক্রান্ত, তাও তখন কোনো গুরুত্ব পাচ্ছে না। যখন এর চেয়েও বেশি বিপজ্জনক কিছু বাইরে দাঁড়িয়ে আছে, যেন আত্মারা আমার কথা শুনছে। হালকা পায়ের আওয়াজ ভেসে আসে আমার মাথার উপর থেকে। আমি মাথা ঘুরিয়ে ছাদের দিকে তাকাই, সেই আওয়াজের পিছু ধরি যতক্ষণ না তা না মিলিয়ে যায়। যখন আবার জানালার দিকে তাকাই, দেখি স্টকার কয়েক ফুট এগিয়ে এসেছে। মনে হচ্ছে সে ভাবছে আমি কি দেখছিলাম, কি এমন ছিল যা তাকে ছেড়ে অন্যদিকে তাকাতে বাধ্য করলো আমাকে। সে ভাবছে এটা অন্য কোনো পুরুষকে না, হয়তো সে ভাবছে গ্রেইসন ফিরে এসেছে, বাড়ির কোনো এক কোনায় আছে, আমাকে ডাকছে, বিছানায় আসার জন্য বলছে, উলঙ্গ হয়ে, আমার জন্য অস্থির হয়ে। হয়তো সে ভাবছে আমরা মাত্র একসাথে হয়েছিলাম, আমার থায়ে অন্য একজনের রেশ এখনো রয়ে গেছে। এতে কি তার রাগ হচ্ছে? অবশ্যই হচ্ছে। সে আমাকে ছুঁয়েছে, এমন একজনকে খুন করেছিল। যদি কেউ আবার আমার শরীরের সাথে সম্পর্ক করে, তবে সে কি করবে? আমার সাথে বা কী করবে? যা সত্যি নয় তাতে কোনো সমস্যা নেই, তবে এই ভেবে যে এসব চিন্তা তার মাথায় ঘুরছে আর তাকে পাগল করে তুলছে, আমার ঠোঁটে এক ফোঁটা হাসি আসে। তাকে খোঁচা দেওয়ার জন্য আমি মুখ ঘুরিয়ে কিছু বলার ভান করি। তুমি কি করছো? আমি জোরে বলি, কথাগুলো এমন এক আত্মার উদ্দেশ্যে যে কোনোদিন উত্তর দেবে না। ছায়ার দিকে ফিরে তাকালে দেখি সে ফোন বের করে। হুডির ভেতর নীল আলো হারিয়ে যায়। সে কিছু দেখে, কয়েক সেকেন্ডের পরে ফোন পকেটে ঢুকিয়ে আরেকটা সিগারেট বের করে জ্বালায়। চেইন স্মোকার, বিরক্তিকর। সে আরও 15 মিনিট দাঁড়িয়ে থাকে। এই সময় আমি খুব কমই চোখ সরাই। এটা যেন এক ধরনের খেলা, আর আমি সবসময় খারাপ হার মেনে নেওয়া মানুষ। আমি যিশুকে ধন্যবাদ দিচ্ছি যে এই বই সাইনিং ইভেন্টের জন্য আমাকে ভ্রমণ করতে হচ্ছে না। আরেকজন বিখ্যাত রোমান্স লেখক এটি আয়োজন করছেন, এবং ভাগ্যক্রমে এটি আমাদের সিয়াটলেই হচ্ছে। দরজার আয়নায় নিজের দিকে একবার শেষবারের মতো তাকাই। গায়ের উপর হালকা ঘাম জমেছে। তুমি এর আগেও 1,000,000 বার এই কাজ করেছো বান্ধবী, তুমি ঠিক পারবে। দায়া পেছন থেকে আমাকে আশ্বস্ত করে। আমি একটা সুন্দর লাল ব্লাউজ পরেছি যা আমাকে সুন্দর দেখাচ্ছে, কিন্তু খুব বেশি খোলামেলা বা বেমানান লাগছে না। সাথে ছেঁড়া কালো মম জিন্স, ঠোঁটে লাল লিপস্টিক দিয়েছি, আর পায়ে পরেছি আরামদায়ক চেক প্রিন্টের ব্র্যান্ডস। আমার দারুচিনি রঙের চুল ঢেউ খেলানো করে রেখেছি, যেন ক্যাজুয়াল কিন্তু স্টাইলিশ লাগে। এ ধরনের ইভেন্টে আমি সাধারণত খুব বেশি সাজতে পছন্দ করি না। দিনে দিনে ছবি তুলতে হয়, তাই যথেষ্ট ভালো দেখতে লাগি, বাকিটা আরামেই কাটাই। আমি বগলে শুকনো গন্ধ আছে কিনা সেটা যাচাই করার জন্য শুকে দেখি। নিশ্চিত হই যে ডিওডোরেন্ট আমাকে ধোঁকা দেয়নি এবং খারাপ গন্ধের সাথে লড়াই করতে পারছে। জানি, কিন্তু তাতে বিষয়টা সহজ হয় না। আমি গুদগুদ করে বলি, তুমি নিজেকে কি বলো? দায়া ভ্রু তুলে জিজ্ঞেস করে। আমি দীর্ঘশ্বাস ফেলি। একজন মাস্টার ম্যানিপুলেটর। কেন? আমি চোখ ঘুরাই। কারণ আমি যখন বই লিখি তখন আমার শব্দ নিয়ে মানুষের আবেগ নিয়ন্ত্রণ করি। আমি বিরক্তভাবে বলি, ঠিক তাই, এখানেও তুমি তাই করবে, শুধু তোমার আঙ্গুলের বদলে মুখ দিয়ে বলবে, ফেক ইট টিল ইউ মেক ইট বেবি। আমি মাথা নাড়ি। আয়নায় আমার আন্ডার আর্ম বিভিন্ন কোণ থেকে দেখি। ডিওডোরেন্ট যতই বলুক কঠিন গন্ধের সাথে লড়াই করবে, এই শার্টের সাথে তো কোনো ট্যাগ আসেনি যে এটি দাগ প্রতিরোধ করবে। আবার দীর্ঘশ্বাস ফেলে হাত নামাই। পাঠকদের সাথে দেখা করতে আমার খারাপ লাগে না, কিন্তু ভিড় এবং সামাজিক পরিস্থিতিতে আমি ভালো করতে পারি না। আমি খুব অস্বস্তিকর হয়ে যাই। তুমি একজন দারুণ মিথ্যাবাদীও, এটাই তো তোমার পেশা। শুধু হাসবে আর ভান করবে যে তুমি এক বিশাল প্যানিক অ্যাটাকের মধ্যে নেই। আমি আবার চোখ ঘুরাই, ব্যাগ বিছানা থেকে তুলে নেই। তুমি দারুণ উৎসাহ দাও, তাই না? আমি শুষ্ক কণ্ঠে বলি। সে নাক দিয়ে হেসে ওঠে। দায়া মোটেও ভালো উৎসাহ দিতে পারে না, আর সে সেটা জানে। আমাদের বন্ধুত্বে সে যুক্তির জায়গায় থাকে, আর আমি আবেগের।
সে সমাধান দিতে পছন্দ করে, আর আমি দুশ্চিন্তা আর ভয় নিয়ে গড়াগড়ি খেতে খেতে সেগুলো নিয়ে কবিতা লিখতে চাই। মনে হচ্ছে আমি আমার মায়ের মতো হয়ে গেছি, তবুও আমি কোনো দিন এটা মুখে স্বীকার করব না। ইভেন্টটি যথারীতি দারুণ হয়েছে। প্রতিবারই এই ধরনের ইভেন্ট নিয়ে আমি দুশ্চিন্তা করি, আর প্রতিবারই ইভেন্ট শেষ হতে হতে আর বাড়ি ফিরতে ইচ্ছে করে না। অন্যান্য লেখক বন্ধুদের সাথে দেখা হওয়ার সুযোগ পাওয়া, আর হাসতে হাসতে তাদের সই করা বই নিয়ে পালিয়ে যাওয়ার অভিনয় করা, এইসবই আমাকে জীবনে সত্যিকারের শান্তি দেয়। যা আমাকে সত্যিকারের সুখ দেয় তা হলো অনেক হাসি মুখ দেখতে পাওয়া, যারা আমাকে দেখতে আসে এবং আমার সই করা বই নিতে চায়। একজন পেশাদার মানুষের আবেগ নিয়ে খেলা করা লেখক হিসেবে আমার ক্যারিয়ার আমি ভালোবাসি। ভাগ্যবান যে আমি এটা করতে পারি। ইভেন্টের পর বাড়ি গিয়ে কিছু পানীয় খাওয়ায় আমি হালকা নেশাগ্রস্ত হয়ে আছি, তাই দায়া আমাকে আমার গাড়ি করে বাড়ি নিয়ে যাচ্ছে। আমরা ইভেন্টের মজার মুহূর্তগুলো নিয়ে হাসাহাসি করি, এমনকি বই কমিউনিটিতে চলা পাগলাটে গসিপ নিয়েও আলোচনা করি। আমরা এক ধরনের আনন্দে ভাসছিলাম, কিন্তু দায়া গাড়ি বাড়ির সামনে থামানোর সাথে সাথে আমাদের হাসি মিলিয়ে যায়। একটি একা বাতি জ্বলছে, বে উইন্ডোর মধ্য দিয়ে আলো বের হচ্ছে। আমরা বের হওয়ার আগে আমি সব আলো নিভিয়ে গিয়েছিলাম। আমি তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামতে যাচ্ছিলাম, কিন্তু দায়ের শক্ত হাতের আঁকড়ে ধরে আমাকে থামিয়ে দেয়। সে এখনও ভেতরে থাকতে পারে। দায়া তাড়াহুড়ো করে বলে, তার হাতের ছাপ আরও শক্ত হয়ে ওঠে। থাকলেই ভালো, আমি গর্জন করি, তার হাত থেকে আমার হাত ছাড়িয়ে নিয়ে। দায়া আমাকে আবার থামানোর আগে আমি গাড়ি থেকে নেমে ম্যানরের দিকে দৌড় দেই। এডি, থামো, তুমি বোকামি করছো। আমি সত্যি বোকামি করেছিলাম, কিন্তু মদ খাওয়ায় আমার রাগ আরও বেড়ে গিয়েছে। দায়ার কিছু করার আগেই আমি দরজা খুলি এবং ভেতরে প্রবেশ করি। রান্নাঘরের সিঙ্কের উপর একটি বাতি জ্বলছে, যা ঘরের সামনের অংশটিকে ঠিকমতো আলোকিত করতে পারছে না। কেউ আমার জন্য অপেক্ষা করছে না, তাই আমি ভয়ের পরিবেশ দূর করতে এক এক করে বাতি জ্বালাতে শুরু করি। বের হয়ে আয় পাগল, আমি চিৎকার করে রান্নাঘরে ঢুকে সবচেয়ে বড় ছুরিটা তুলে নেই। আমি ঘুরে তাকাতেই দেখি দায়া দরজার কাছে দাঁড়িয়ে আছে, তার মুখে আতঙ্কিত অভিব্যক্তি। আমি এতটা রেগেছিলাম যে চারপাশে তাকানোর কথাই মনে ছিল না। পুরো লিভিং রুমে লাল গোলাপে ভরা। আমার মুখ হা হয়ে যায়, মুখের কথা গুলিয়ে যায়, হারিয়ে যায়। আমি ঘুরে দেখি কাউন্টারের উপর একটি খালি হুইস্কির গ্লাস রাখা, তলার দিকে অল্প মদ রয়ে গেছে, আর গ্লাসের মুখে একটি স্পষ্ট দাগ। গ্লাসের পাশে একটি একক লাল গোলাপ শুয়ে আছে। আমার বিস্ময়ে বড় হয়ে যাওয়া চোখের দৃষ্টি দায়ের চোখের সাথে মিলিত হয়। আমরা দুজনে হতবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকি। হৃদয় গলায় উঠে আসতে আসতে আমি কষ্ট করে বলি, আমাকে পুরো ঘরটা দেখে নিতে হবে। এডি, সে এখনও এখানে থাকতে পারে। আমাদের পুলিশকে কল করে এখনই চলে যেতে হবে। আমি ঠোঁট কামড়াই। ভেতরে দুই দিক যুদ্ধ করতে থাকে। আমি তাকে খুঁজে বের করতে চাই, মুখোমুখি হতে চাই, তার চোখে কয়েকবার ছুরি বসাতে চাই, কিন্তু আমি দায়াকে আর বিপদে ফেলতে পারি না। আমি আর বোকামি করতে পারি না। অবশেষে হাল ছেড়ে দিয়ে আমি মাথা নাড়ি এবং তার সাথে ম্যানর থেকে বের হয়ে যাই। ঠান্ডা বাতাস হাড়ের ভেতরে জমে থাকা বরফকেও ভাঙতে পারছে না। আর কি করছে সে? মনে হতে এর আগে দাঁত কিঞ্চিত হয়ে আসছে সে। হয়তো সে আমার বেডরুমে গিয়েছিল, আমার আন্ডারওয়্যার স্পর্শ করেছে, হয়তো চুরি করেও নিয়ে গেছে। অপারেটরের গলার আওয়াজ আমাকে বাস্তবে ফিরিয়ে আনে। আমি এতটাই অন্য জগতে চলে গিয়েছিলাম যে খেয়াল করিনি দায়া আমার হয়ে পুলিশে কল করেছে। সে পরিস্থিতির বর্ণনা দেয়, আর কয়েক মিনিট পর অপারেটর জানায় যে একজন অফিসার আমাদের কাছে আসছে, তাতে 20 মিনিট সময় লাগবে। আমি জানি সেই স্টোকার এখন আর এখানে নেই, এটা আমার হাড়ে হাড়ে অনুভব করি, কিন্তু আমি আশা করি সে কোনো অপরাধী এবং পুলিশের ডেটাবেজে তার তথ্য আছে। তাহলে হুইস্কির গ্লাস থেকে পাওয়া ডিএনএ দিয়ে তাকে খুঁজে পাওয়া যাবে। কিন্তু যেমনটা আমি জানি যে সে এখন এখানে নেই, তেমনি জানি তাকে ধরা সহজ হবে না। আজ রাতটা আমার বাসায় থেকে যা, দায়া বলে। দুজনেই ক্লান্ত এবং পুলিশের সাথে 2 ঘন্টা কথা বলার পর একদম সোজা হয়ে গেছি। তারা পুরো ঘর তল্লাশি করেছে, কিন্তু তাকে খুঁজে পায়নি। হুইস্কির গ্লাস থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে গেছে, মিল পাওয়া যায় কিনা দেখতে। আমি ক্লান্ত হয়ে পড়েছি, তাই মাথা নাড়ি। দায়ার বাসা 20 মিনিট দূরে।
এবং ভালোই হয়েছে যে পুরো রাস্তা আমি তার পেছন পেছন গিয়েছিলাম, না হলে হয়তো রাস্তা ভুলে মনোযোগ হারিয়ে ফেলতাম। দায়া একটি সুন্দর শান্ত এলাকায় ছোট কিন্তু মিষ্টি বাড়িতে থাকে। গাড়ি পার্ক করে আমরা দুজনে ধীরে ধীরে হেঁটে ঘরে ঢুকি। তার বাসা ফার্নিচার আর হাজারো কম্পিউটার ছাড়া বেশ ফাঁকা থাকতো। সে তার কাজকে সিরিয়াসলি নেয়, আর কাজ নিয়ে বেশি কথা না বললেও আমি জানি সে অনেক ভয়ানক বিষয় নিয়ে কাজ করে। সে আগেও বলেছে সে ডার্ক ওয়েব আর মানব পাচার নিয়ে কাজ করে। একমাত্র এই কারণেই কারো দুঃস্বপ্ন হতে পারে। তার বস কঠোরভাবে সব গোপন রাখতে বলে, কিন্তু অনেকবার এমন হয়েছে যখন দায়ার চেহারা পার্সনস ম্যানারের চেয়ে ভৌতিক দেখাতো। আমি একবার তাকে জিজ্ঞেস করেছিলাম সে এই কাজ থেকে কী পায়। সে বলেছিল নির্দোষ প্রাণগুলোকে বাঁচানো। এটুকু শুনে আমি বুঝে গিয়েছিলাম দায়া একজন হিরো। গেস্ট বেডরুম কোথায় তা তো জানো? দায়া আঙ্গুল তুলে দিক দেখিয়ে দিল। তুমি কি কারোর সাথে থাকতে চাও? নিশ্চয়ই খুব ভয় লাগছে তোমার। আমি জোর করে হাসি। তুমি আমাকে প্রস্তাব দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় আমাদের দুজনেরই এখন ঘুমানো দরকার। আমি বলি। দায়া মাথা নাড়ে, আমাকে শুভরাত্রি জানিয়ে নিজের রুমে চলে যায়। আমি গেস্ট বেডরুমের সাদা কম্বলের উপর গিয়ে পড়ি। তার বাসার বাকি অংশের মতো এই রুমটাও বেশ ফাঁকা। হালকা নীল রঙের দেয়াল, কিছু সমুদ্রের ছবি আর সাদা পাতলা পর্দা। আমার চোখ পর্দার উপর গিয়ে থামে। শুধু পর্দার উপর নয়, পর্দার ফাঁকের মধ্যে থাকা জিনিসটার উপর। এই রাতে দ্বিতীয়বারের মতো আমার হৃদয় গলায় আটকে যায়। গলার স্বর আটকে গিয়ে কোনো শব্দ বের হতে দেয় না। জানালার বাইরে দাঁড়িয়ে থাকা একজন পুরুষের ছায়া। সে সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। আমি এক ধাপ পেছনে যাই, ঘুরে গিয়ে দায়াকে ডাকতে চাই। ঠিক তখনই আমার ফোনের কম্পন আমাকে আটকে ওঠায়। আমি স্থির হয়ে যাই। ভয় আমার শ্বাস আটকে দেয়। এক চোখে লোকটার দিকে নজর রাখি, অন্যদিকে পকেট থেকে ফোন বের করি। দেখি নতুন একটি মেসেজ এসেছে, অজানা নম্বর থেকে। তোমার কি আমার ফুলগুলো ভালো লাগেনি? ডায়েরি, 19 নভেম্বর 1944। আমি তার থেকে কখনোই তৃপ্ত হতে পারি না। এটা বলতে লজ্জা লাগে। কয়েক মাস হয়ে গেছে, কিন্তু প্রতিবারই নতুন মনে হয়। আজ ফ্রাঙ্ক আর জন মাছ ধরতে যাচ্ছে, আর এটা বলতে লজ্জা লাগে যে ওরা চলে যাওয়ার জন্য আমি অপেক্ষা করতে পারছি না। আমার আচরণে পরিবর্তন সত্ত্বেও জন এখনও বুঝতে পারেনি যে আমি তাকে প্রতারণা করছি। এটা ভয়ানক, কিন্তু আমি এই প্রেমকে নিয়ে কোনো অনুতাপ অনুভব করি না। রোনাল্ডো আমাকে সুন্দর মনে করায়, আমাকে গুরুত্ব দেয়, আমাকে লালন করে, যেমনভাবে আমি সেরাকে জন্ম দেওয়ার আগে কখনো অনুভব করিনি। সে আমাকে একজন নারীর মতো আচরণ করে, যেন আমি শুধু তার কাজ করার জন্য বা তার জন্য রান্না করার জন্য কেউ না। আর অবশ্যই আমি কোনো দামি চীনা পাত্রের মতো না, বরং এমন একজন নারী যে নিজের মতো করে ভালোবাসা পেতে চায়। জন যখন বাড়িতে থাকে আমি এটি নিয়ে না ভাবার চেষ্টা করি, কিন্তু আমি মুখের হাসি লুকাতে পারি না। আর জনের কারণে আমার মুখে হাসি ফুটছে। এমন হয়েছে অনেক দিন আগে, তাই ভয় হয় ও আরও সন্দেহ করতে শুরু করবে। এই ছিল আজকের চ্যাপ্টার। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের চ্যাপ্টারে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। টাটা।